নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ংস গ্যালারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের নিবেদন লেখক সৌম্য সরকারের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প জোড়া দিঘির জল পিশাচিনী। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে তমাল, দীপ্তদীপ, সূর্যশঙ্কর, বর্ণালী ও আমি নীলাঞ্জন। আবহ নির্মাণ সূর্য, প্রচ্ছদ দীপক, প্রচ্ছদ পিয়ালি। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন লেখক সৌম্য সরকারের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প জোড়া দিঘির জল পিশাচিনী। হাত ঘড়ির কাঁটা বলছে রাত প্রায় 11:30। শিয়ালদা থেকে ছেড়ে আসা শেষ লোকাল ট্রেনটা ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে উত্তরমুখী পথে। জানালার বাইরের অন্ধকার যেন কেটে যাচ্ছে ছুরির ধারের মতো, আর মাঝে মাঝে দূরে কোনো অচেনা গ্রামের আলো দপ করে জ্বলে উঠে নিভে যাচ্ছে মৃত্যুপূর্ব শ্বাসের মতো। বগির ভেতরটা প্রায় ফাঁকা, কেবল দু একজন মাঝবয়সী মানুষ চুপ করে বসে আছে। কারো চোখে ক্লান্তি, কারো হাতে কাগজে মোড়া ঠোঙা, হয়তো বাসি মুড়ি বা ছোলা বাদাম ভাজা। কেউ বোধ হয় লুকিয়ে লুকিয়ে মদও খাচ্ছে। না, কাউকে চোখে পড়ল না সেরকম, তবে মদের গন্ধ এসে নাকে ঠেকছে। অরিন্দম চক্রবর্তী জানালার ধারে বসে দূরের অন্ধকারে তাকিয়েছিল। তার চোখে কোনো আলোর ঝিলিক নেই। 5 বছর আগেও এই ট্রেনেই ফিরত সে অফিস শেষে ক্লান্ত শরীরে, কিন্তু মুখে ছিল জীবনের ব্যস্ততার এক মৃদু হাসি। আজ ফিরছে অন্য একরকম ভার নিয়ে। স্ত্রী দেবলীনা গত 6 মাস হলো নেই। ক্যান্সার তাকে নিঃশেষ করে দিয়েছিল। বাড়িতে এখন একলা মানুষ সে, আর একখানা পুরনো কাঠের আলমারি, যার ভেতর দেবলীনার কাপড়ের গন্ধ রয়ে গেছে এখনো। তবে আজকের যাত্রার উদ্দেশ্য কিন্তু অন্য। অরিন্দম যাচ্ছে রামপুরা, এক অচেনা গ্রামের দিকে। সেখানে তারই এক পুরনো সহপাঠীর সাথে থাকার কথা 2 দিনের জন্য। প্রণব হঠাৎই বহু বছর পর ফোন করে ডেকে নিল ওকে কয়েকদিন আগে। বলেছিল, চলে আয়, 2 বন্ধু মিলে অনেকদিন পর বেশ অ্যাডভেঞ্চার হবে একটা। অরিন্দম অর্ধেক আগ্রহ অর্ধেক উদাসীনতায় রাজি হয়ে গিয়েছিল শেষমেশ। কিন্তু এখন ট্রেনে বসে মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। বুকের ভেতর একরকম ব্যাখ্যাতীত অস্বস্তি ঘুরে বেড়াচ্ছে, যেন কেউ বাইরের অন্ধকারের ভেতর থেকে চুপি চুপি ওরই দিকে তাকিয়ে আছে। ঠিক এমন সময় পাশের সিটে বসা লোকটা হঠাৎ বলে উঠল, রামপুরা যাচ্ছেন বাবু? চমকে তাকালো অরিন্দম। লোকটার চোখ মুখ অদ্ভুত ঠান্ডা, শুষ্ক নদীর পাথরের মতো। বয়স 50-এর কাছাকাছি। গায়ে মলিন ধুতি পাঞ্জাবি, হাতে পুরনো একখানা লণ্ঠন। অরিন্দম জবাব দিল, হ্যাঁ, ওই দিকেই নামবো। রাত্রিরে যাবেন না বাবু, ওইদিকে লাইনটা খারাপ। অরিন্দম কিঞ্চিত বিরক্ত হলেও ভদ্রতা রক্ষা করল। খারাপ বলতে লোকটা কি বোঝালো সে আর জিজ্ঞাসা করল না, তবে কৌতূহলের চোখে বেশ কিছুক্ষণ লক্ষ্য করল তার দিকে। এরপর লোকটা মাথা নিচু করে বলল, ওইখানে জোড়া দিঘি আছে বাবু, খোলা মাঠ, জলের মধ্যেই ওরা থাকে। কারা থাকে? তিনারা। ওরা দূর থেকে আলো দেখিয়ে মানুষকে টেনে নিয়ে আসে। তারপর ট্রেনের আওয়াজ ততক্ষণে ভারী হয়ে উঠেছে, যেন বাতাসের ভেতর দিয়ে ছুটে চলা কোনো লৌহ প্রাণী
ক্লান্ত নিঃশ্বাস ফেলছে। অরিন্দম হালকা গলায় হেসে ফেলল। আপনি নিশ্চয়ই ওই গ্রামেই থাকেন, তাই না? এসব গল্প তো লোককথা, আপনাদের মুখেই মানায় তাও জানি। লোকটা উত্তর দিল না কোনো, শুধু জানালার বাইরে তাকিয়ে কিছু একটা যেন ভেবে নিল। একটাবারের জন্যেও চোখের পাতা ফেলল না। পরের স্টেশনে ট্রেন থামতেই অরিন্দম দেখল লোকটা উঠে তাড়াতাড়ি করে নেমে গেল, কোনো কথা না বলেই, কোনো বিদায় না জানিয়েই। অরিন্দমের মনে হলো ওনার নামটা জিজ্ঞেস করার দরকার ছিল, কিন্তু দুপা এগোনোর আগেই ট্রেনটা হুইসেল দিয়ে আবার ছেড়ে দিল। রামপুরা স্টেশনে যখন ট্রেন থামল তখন রাত প্রায় 1টা। নিজের জিনিসপত্র গুছিয়ে ট্রেন থেকে নামতেই বুকের ভেতর কেমন একটা ঠান্ডা হাওয়া ঢুকে গেল অরিন্দমের। স্টেশনটা প্রায় মৃত। এক কোণে ঝিমিয়ে পড়া কেরোসিনের বাতি জ্বলছে টিমটিম করে। সেই আলোয় অরিন্দম দেখল ছিন্ন ব্যানারে লেখা রয়েছে রামপুরা। আর একটু দূরে একটা ভবঘুরে কুকুর হঠাৎ ঘেউ ঘেউ করে উঠল অন্ধকারের মধ্যে। প্রণবের টিকিটিও দেখা যাচ্ছে না কোথাও। চারপাশে তাকিয়ে ফোন বের করলো অরিন্দম। নো সার্ভিস। অগত্যা কোনো উপায় না দেখে স্টেশনের যে একটিমাত্র বেঞ্চ, তাতে বসে কিছুক্ষণ অপেক্ষা করল সে। বাতাসে হালকা পচা শ্যাওলার গন্ধ নাকে এসে পৌঁছল। অরিন্দম শুনতে পেল দূরে কোথাও জল নড়ার শব্দ, যেন কেউ এক পা করে হেঁটে চলেছে। এরই মধ্যে একজন বৃদ্ধ চা বিক্রেতা বলে উঠল, কোন দিক দিয়ে এসেছেন বাবু এই সময়ে? অরিন্দম আকস্মিক ঘাবড়ে গিয়ে লোকটাকে পর্যবেক্ষণ করে বলল, হ্যাঁ, এই কলকাতা থেকে আমার বন্ধুর বাড়ি যাব। নাম প্রণব, এই গ্রামেই থাকে। বৃদ্ধ মাথা নাড়ল। প্রণব বাবু, সে তো 3 মাস হলো মারা গেছে। কথাটা শুনে অরিন্দম অবাক হয়ে তাকালো বৃদ্ধের দিকে। মানে কি বলছেন আপনি? ওই জোড়াদিঘির পাড়েই বাড়ি ছিল না, ওখানেই রাতে বেরিয়েছিল আলো দেখতে, আর ফেরেনি। চা বিক্রেতার কণ্ঠ মুহূর্তে অন্ধকারকে আরো ঘন করে তুলল। অরিন্দম অনুভব করল বাতাসে এক নিঃশব্দ সাড়া উঠেছে, যেন কারো নিঃশ্বাস খুব কাছে এসে থেমে গেল আচমকা। রাত গভীর হলো আরো। প্ল্যাটফর্মে তখন অরিন্দম কেবল একা। দূরে কোথাও থেকে ভেসে আসছে সেই টিপ টিপ জলের শব্দ। অরিন্দমের মনে হতে লাগলো কোনো এক অনির্দিষ্ট স্থান থেকে কেউ তার দিকে চেয়ে আছে, অবিচল, স্থির। রাতের আকাশ তখন আস্তে আস্তে কাচের মতো স্বচ্ছ হচ্ছে। অরিন্দম প্ল্যাটফর্মের শেষ প্রান্তে দাঁড়িয়ে নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। ওর চোখে বিভ্রান্তি, কপালে হালকা ঘাম। ট্রেনটা চলে যাওয়ার পর স্টেশনটায় যেন একরকম অবাস্তব নীরবতা নেমে এসেছে। এমন নীরবতা যেখানে বাতাসের আওয়াজও ভারী হয়ে যায়। চা বিক্রেতা বৃদ্ধ কখন যেন আবার পাশে এসে দাঁড়িয়েছে। তার চোখে একরকম করুণা, যেন দীর্ঘদিনের অভ্যাসে মৃত মানুষের খবর দিতেও এখন তার মন কাঁপে না। বৃদ্ধ বলে উঠল, বাবু, এই সময় ওইদিকে না যাওয়াই ভালো। দিনের বেলায় যান বরণ। এখন জল ওঠে, বাতাসে গন্ধ আসে। বৃদ্ধের কথার ভেতর একরকম ভীতি মিশে আছে যেন। অরিন্দম খানিক পরে জিজ্ঞাসা করল, আপনি বললেন প্রণব মারা গেছে? আচ্ছা, কিভাবে বলতে পারবেন? বৃদ্ধ এবার নরম কণ্ঠে বলল, লোকে বলে দিঘির ধারে গভীর রাতে একটা আলো জ্বলে ওঠে,
কেউ কেউ বলে তাও অতৃপ্ত আত্মাদের, কেউ বলে পুরনো সময়ের অভিশাপটা। ওই আলো দেখতেই গিয়েছিল প্রণববাবু। সকালে তার দেহ পাওয়া যায় জলের ধারেই। চোখ ঠিকরে বেরিয়ে এসেছিল, যেন কিছু দেখে অসম্ভব ভয় পেয়েছিল। অরিন্দম চুপ করে রইল কিছুক্ষণ। ওর মনে অদ্ভুত এক শূন্যতা নেমে এলো। খোলা আকাশের নিচে মাথার উপর দূরের দিগন্তে মেঘ জমেছে কোথাও। সেই অন্ধকারে মাঝে মাঝে যেন আলো জ্বলে উঠে নিভে যাচ্ছে, আবার বিদ্যুৎ চমকাচ্ছে। এবার বৃদ্ধের কাছ থেকে প্রণবের বাড়ির ঠিকানা নিয়ে বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে রামপুরা গ্রামের দিকে রাস্তা ধরল অরিন্দম। রাস্তাটা কাঁচা, দুপাশে ধান ক্ষেত, বাতাসে কাদা মাটির গন্ধ, সঙ্গে মিশে আছে জলে ভেজা শ্যাওলার গন্ধ। দূরে কোথাও ব্যাঙ ডাকছে ছন্দহীনভাবে। বৃষ্টি হয়ে যাওয়ার জন্য হাঁটতে বেশ বেগ পেতে হচ্ছে অরিন্দমকে। অরিন্দমের হাতে একটা ছোট্ট টর্চ লাইট, তার আলো ধান ক্ষেতের পাতায় লেগে বারবার প্রতিফলিত হচ্ছে। কিছুটা এগোতেই একটানা ঝিঝির ডাকের মধ্যে হঠাৎ যেন একটা কণ্ঠ ভেসে এলো, খুব মৃদু, স্পষ্ট। কেউ যেন তার কানে কানে বলে গেল, ওদিকে যেও না, দিকে ডাকে। থমকে দাঁড়িয়ে গেল অরিন্দম। ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো একবার। কেউ নেই, শুধু বাতাসে নড়ছে ধানের শীষ, এবং দূরে কোথাও একটা গরু হালকা শব্দ করছে গোয়ালঘর থেকে। মাথা ঝাঁকিয়ে ও এগিয়ে গেল আবার। নিজেকে বোঝালো, মানুষ মারা গেলে এদো গ্রামের লোক সবসময় কিছু না কিছু গল্প বানায়, হয়তো ভয় দেখানোর জন্যই। তারা নিজেরা যেমন ভয় পেতে ভালোবাসে, তেমনি অন্যকে ভয় দেখাতেও ভালোবাসে। কিন্তু অরিন্দম যত এগোয় ততই একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ চারপাশে যেন ছড়িয়ে পড়ছে ওর। রাস্তাটা এবার সরু হয়ে এসে থেমে গেছে একটা পুরনো লোহার গেটের সামনে। গেটের ওপারে মাটির রাস্তা, তারপর মিশকালো অন্ধকার। টর্চের আলোতে দৃশ্যমান হলো ফটকের এক কোণে একটা পুরনো নাম ফলক ঝুলছে। মরচে ধরা অক্ষরে লেখা প্রণব লাহা, BA BT। কিছু একটা চিন্তা ভাবনা করে গেটের কড়িকাঠ ঠেলে ভেতরে ঢুকলো অরিন্দম। বাড়িটার অবস্থা দেখে প্রথমেই বুকের ভেতর একটা হিম স্রোত বয়ে গেল। পুরনো জমিদার বাড়ি, দোতলা। বাইরের দেওয়ালের অনেক জায়গাতেই ফাটা, জানালাগুলোতে মরচে ধরা লোহার গ্রিল। সামনের উঠোনে ছড়ানো শুকনো পাতার নিচে কোথাও কোথাও সাদা হাড়ের মতো পাথর দেখা যাচ্ছে। বাড়ির পেছনের দিকটা খোলা। কেউ আছেন? অরিন্দম ভদ্রতার খাতিরে দরজায় কড়া নেড়ে ডাকলো কয়েকবার। কোনো উত্তর নেই, শুধু শোনা গেল ভেতর থেকে একটা জানালা বন্ধ করার শব্দ হলো। এরপর চারিদিক দেখে অরিন্দম ভেতরে ঢুকে পড়ল ধীর পায়ে। ভেতরে বিশেষ অন্ধকার নেই, আধো আবছায়ার মধ্যে দেখা গেল ভেতরের ঘরের এক কোণে পুরনো একটা টেবিল দণ্ডায়মান, আর ঠিক ওপরে ধুলোয় এখনো ছাপ রয়ে গেছে কারো হাতের। পাশে একটা ডায়েরি খোলা, পুরনো পাতা কিছুটা ভিজে গেছে, কিন্তু তাও লেখা এখনো পড়ার উপযুক্ত। অরিন্দম টর্চের আলো ফেলল তার উপর। 26শে জানুয়ারি। আজ দিঘির ওপারে আলো দেখেছি, একবার, দুইবার, তারপর হঠাৎ নিভে গেল। মনে হলো কেউ ডাকলো আমাকে নাম ধরে, তবে স্পষ্ট নয়, তাই ঠিক বোধগম্য হলো না। 27শে জানুয়ারি। গত রাতে আবার গেছিলাম। আলোটা এবার আরও কাছে। জলে ছায়া পড়েছিল অনেকগুলো,
কিন্তু ওরা কারা? 28 জানুয়ারি। আমি কাল শেষবার যাব। যদি ওরা সত্যিই থেকে থাকে, আমায় ওরা ঠিকই দেখা দেবে। ডায়েরির পাতায় আর কোনো লেখা নেই, শুধু জল লেগে কালি ছড়িয়ে গেছে গোটা পৃষ্ঠাগুলোতে। টেবিলের পাশে একটা পুরনো লণ্ঠন দেখতে পেল অরিন্দম। কৌতূহলবশত তা জ্বালল। হলদে আলোয় ঘরটা কেমন আলাদা রকমের হয়ে উঠল, ছায়া গাঢ় হলো। তবে ঠিক তখনই দেওয়ালে হঠাৎ যেন এক মুহূর্তের জন্য একটা চেনা মুখ ভেসে উঠল। চোখ কুঁচকে অরিন্দম আবার তাকাতেই মিলিয়ে গেল ছায়াটা। বাইরে হাওয়ার দাপট বেড়েছে। বাড়ির পেছনের দিক থেকে আসছে টলমল জলের শব্দ, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে তার মধ্য দিয়ে। অরিন্দম দরজা ঠেলে বাইরে বেরোল। চাঁদের আলোয় দিঘিটা স্বর্গীয় দৃশ্যের মতো লাগছে। দুই দিক থেকে ঘিরে আছে জলাশয়, মাঝখানে সরু বাঁধানো পথ, জলের উপর শ্যাওলা আর কিছু ভাসমান ফুল। হঠাৎ অরিন্দমের চোখ পড়ল দিঘির মাঝে এবার আলো জ্বলে উঠল। প্রথমে ক্ষীণ, তারপর একটু উজ্জ্বল। থমকে গেল অরিন্দম। প্রণবের ডায়েরির কথা মনে পড়ল। ঠিক যেমন লেখা ছিল ডায়েরির পাতায়, তেমনই জ্বলে উঠল আলোটা। একবার, দুবার, তারপর নিভে গেল দপ করে। হালকা কুয়াশায় আচ্ছন্ন চারিদিক। দিঘির জলে সেই আলো প্রতিবিম্ব হয়ে নড়ছে মনে হলো। আর ঠিক সেই সময় এক নারী কণ্ঠের আওয়াজ শোনা গেল, মৃদু, মায়াভরা, অথচ শীতল। দেবলীনা। অরিন্দমের শরীর হিমশীতল ঠান্ডা স্রোতে জমে গেল মুহূর্তের জন্য। ওই নামটা, দেবলীনা। হ্যাঁ, এটাই তোর স্ত্রীর নাম। কিন্তু এখানে কিভাবে কারোর পক্ষে জানা সম্ভব সেটা? ও চমকে তাকালো চারপাশে। কেউ নেই, শুধু দিঘির ওপারে একটা সাদা ছায়া যেন নড়ে উঠল হাওয়ার সঙ্গে। তারপরই মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। এক অদ্ভুত টান নিজের ভেতর থেকে অনুভব করতে লাগলো অরিন্দম। পা যেন নিজের অজান্তেই এগিয়ে যাচ্ছে জলের দিকে। নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে কিসে? হাওয়ায় এখন দেবলীনার গায়ের গন্ধ মিশে গেছে। হ্যাঁ, এটা তো ঠিক সেই পারফিউমটারই গন্ধ যেটাও মাখত। দিঘির জলে আলোর প্রতিফলন দুলছে, আর তার ভেতর দেখা যাচ্ছে একজোড়া চোখ, গভীর নিস্তরঙ্গ, অথচ তীব্র উজ্জ্বল। এমন সময় একটা চেনা কণ্ঠস্বর দূর থেকে যেন ফিসফিস করে বলে উঠল, এসো, কাছে এসো, এই আলো তো তোমার জন্যই এনেছি। অরিন্দমের টর্চটা নিভে গেল আচমকা। লণ্ঠনের আলো দুলতে দুলতে হাওয়ায় কাঁপছে। পায়ের নিচের মাটি কাদা হয়ে যাচ্ছে বুঝতে পারল অরিন্দম। ঠান্ডা জলে ডুবে যাচ্ছে জুতো, তারপর পায়ের পাতা। একটু একটু করে সেই জল বাড়ছে এবং ভিজিয়ে দিচ্ছে জিন্সের প্যান্ট। কিন্তু নিজেকে থামাতে পারছে না ও, কোনোভাবেই, কিছুতেই পারছে না। আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ কারো ভারী হাত নিজের কাঁধে অনুভব করল অরিন্দম। একটা কর্কশ গলা ফিস ফিস করে বলল, ওদিকে যেও না বাবু, ওরা আজ আবার আলো দেখাচ্ছে। ঘুরে তাকালো অরিন্দম। দেখল এক বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে, তার চোখে আগুনের মতো আলো, ঠিক সেই মেয়েটার চোখের মতোই উজ্জ্বল, তবে তার থেকেও বেশি তীব্র। সঙ্গে সঙ্গে নিভে গেল দিঘির আলো। চারপাশে ছেয়ে গেল কেবল শ্মশানের নিস্তব্ধতা। শুধু দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল যেন। ডাকটা যেন সেই কুকুরটার যেটা স্টেশনে ডাক ছিল তখন, তবে এবার সেই আওয়াজ দীর্ঘ, শীতল এবং অস্পষ্ট। রাত প্রায় 3টে বাজে। আকাশে মেঘ জমেছে আবার। বৃদ্ধ অরিন্দমকে টেনে নিয়ে গেল বাড়ির ভেতরে। ওরা জেগে গেছে আজ। দিঘির আলো মানে ওরা
উঠে আসছে। ওদের ডাক শুনলে আর ফেরা যায় না। অরিন্দম কিছু বলল না, চুপ করে রইল। ওর চোখে ভয় নয়, বরং একরকম তৃষ্ণা দেখা যাচ্ছে, যেন এই রহস্যের ভেতরে ঢুকে সেই জলের গভীর হলেও দেবলীনার মুখ দেখতে চায় ও, অন্তত একবার। বাইরে তখন বেজে উঠেছে জল তরঙ্গের শব্দ। হাওয়ায় হাওয়ায় তা ভেসে যাচ্ছে বহু দূরে। দিঘির উপর আবার জ্বলে উঠল আলো, একটিবারের জন্যই, তারপর নিভে গেল। ভোরের আলো তখনও গায়ে মেখে নেয়নি আকাশ, কিন্তু তার ঠিক নিচের দিকটায় একটা ধূসর আলো ছড়িয়ে আছে। ঠিক আলো নয় যেন, আবার একেবারে অন্ধকারও নয়। মনে হবে দুই জগতের মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে আছে এই ভোর। অরিন্দমের চোখ খুলতেই ও বুঝল শরীরটা একদম ভিজে গেছে ঘেমে। ঘরে লণ্ঠনটা জ্বলছে মিটমিট করে, আর সারা ঘরে কেরোসিনের গন্ধে ভরা। মাথার ভেতরটা ঝিমঝিম করে উঠল ওর। গতরাতের সবকিছুই যেন স্বপ্নের মতো, অথচ ঠিক স্বপ্ন নয়, বলা ভালো অস্বাভাবিক বাস্তব। বৃদ্ধ, অর্থাৎ যে তাকে টেনে এনেছে দিঘির কাছ থেকে, সে এখন ঘরে নেই। শুধু দরজার কাছে রাখা একটা মাটির পাত্রে কিছু ফুল আর প্রদীপ দেখতে পাচ্ছে অরিন্দম। প্রদীপটা জ্বলছে না, কিন্তু অরিন্দম কাছে গিয়ে বুঝতে পারল যে ফুলগুলো তাজা। জানালার বাইরে তাকালো এবারও। দূরে গাছের আড়াল দিয়ে জোড়া দিঘির খানিকটা জলরাশি দেখা যাচ্ছে। ভোরের হালকা আলোয় বোঝা যায় যে সেই জলটা নিস্তরঙ্গ, কিন্তু তার মধ্যে কোথাও একটা ঘন নীল ছায়া রয়েছে যেন। হঠাৎ অরিন্দমের ঠোঁটের কোণে একটা অচেনা হাসি ফুটে উঠল। আমি এখনো তোমায় দেখতে পাই দেবলীনা। নিজের মনে মনে কথাটা বলার বা ভাবার সঙ্গে সঙ্গে অরিন্দম বুঝতে পারল ওর চারিদিকে একটা সৌধা গন্ধ ছড়িয়ে পড়েছে, যেন কোনো পুরনো ফুল হঠাৎ শুকিয়ে গিয়ে ফুটে উঠল আবার। নিজের মন এবং শরীরকে শান্ত ও স্থির করল অরিন্দম। বাইরে বেরিয়ে থাকা উঠোনে হাঁটার উদ্দেশ্যে এগিয়ে গেল। সজ্ঞানে এই প্রথম বাড়িটা লক্ষ্য করল অরিন্দম। মনে হলো বাড়িটার প্রতি কোণে একটা অদ্ভুত নিস্তব্ধতা রাজত্ব করছে, যেমন শ্মশানে হয় সাধারণত। গাছের পাতায় শিশির জমে আছে, হাওয়া একেবারেই থেমে গেছে। ঠিক তখনই পেছন দিক থেকে একটা হালকা টুংটাং শব্দ ভেসে এলো, যেন ধাতব কিছু মাটিতে পড়ল। ঘুরে দেখল অরিন্দম, বাড়ির পেছনের দিকে মাটিতে কিছু একটা যেন পড়ে আছে। এগিয়ে গিয়ে দেখতেই ও বুঝতে পারল একটা পুরনো রূপোর চুড়ি সেটা। চুড়িটায় কাদা লেগে কালচে হয়ে গেছে, কিন্তু নকশা ঝকঝকে পরিষ্কার একদম, ফুলপাতার সূক্ষ্ম কারুকাজ। অরিন্দম সেটা হাতে নিল, কিন্তু আরো ভালো করে লক্ষ্য করার পর বুকের বাম দিকটা কেঁপে উঠল। দেবলীনার হাতে ঠিক এমনই একজোড়া চুড়ি ছিল, ঠিক এই রকমই। হঠাৎ পেছন থেকে ভেসে এলো গতরাতের চেনা এক কণ্ঠস্বর। ওটা ওর নয় বাবু, দিঘির মেয়েদের। অরিন্দম ঘুরে তাকালো, দেখল বৃদ্ধ এসে দাঁড়িয়েছে সেখানে, চোখের নিচে কালি, গলায় জীর্ণ তোয়ালে। অরিন্দম অবাক হয়ে বলল, আপনি এখানে? আপনি তো গত রাতে। বৃদ্ধ অরিন্দমের সব কথা শেষ হওয়ার আগেই বলে উঠল, আমি এখানেই থাকি, পাহারা দিই ওদের। ওরা মানে কাদের? ওরা মানে বুঝতে পারছেন না বাবু? গত রাতে যে বা যারা আপনাকে ডেকেছিল, যারা আলো দেখায়, যারা জলে ডাকে, আমি তাদের কথাই বলছি। ওরা ঠিক মৃত নয়, আবার বেঁচেও নেই। বৃদ্ধের কণ্ঠে কেমন একটা কাপা অথচ চাপা দৃঢ়তা ছিল, যা তর্কের অবকাশ রাখে না। চুপ করে রইল অরিন্দম। আপনি কি জানেন বাবু, আপনার বন্ধু প্রণব বাবু
মারা যাওয়ার আগে কি বলেছিল? বৃদ্ধের গলা মনে হলো শুকিয়ে এলো। উনি বলেছিলেন আলোয় একটা মুখ দেখতে পেয়েছিলেন উনি। প্রথমে ভেবেছিলেন যে জলমগ্ন কোনো মেয়ে, কিন্তু তারপর সেই মুখটা ওনার কথা মতো ছিল ওনার বউয়ের মতো। স্তব্ধ হয়ে গেল অরিন্দম। দুপুরের দিকটা কেটে গেল নিস্তরঙ্গভাবেই। এর মাঝে বৃদ্ধ কোনো কথা বলেনি আর। মাঝে মাঝে উঠোনে বসে চুপচাপ কিছু মন্ত্র জপ করছিল নিজের মনেই। সারা সকাল ধরে ডায়েরির পাতাগুলো উল্টে পাল্টে দেখছিল অরিন্দম। তাতে উল্লেখিত কিছু জিনিস হলো প্রণবের শেষ কয়েকটি দিন, আলো, ছায়া, ডাক প্রভৃতি। পড়তে পড়তে অরিন্দম নিজের সঙ্গে মেলাচ্ছিল প্রতিটি শব্দ। সেই শব্দ যেন আজ তার নিজের জীবনের অংশ হয়ে উঠেছে ধীরে ধীরে। বিকেলের দিকে আকাশ আবার ঘন মেঘে ঢেকে গেল। বাজ পড়ার শব্দ শোনা গেল দূরে কোথাও। সেই আওয়াজেই কিনা জানি না, পাখিরা হঠাৎ ডানা মেলে উড়ে গেল একসাথে। এই দৃশ্য দেখে বৃদ্ধ বলল, আজ ওরা আবার আসবে। বর্ষার রাতেই ওরা জেগে থাকে। দিঘির জল কেঁপে উঠবে আজ আবার। বৃদ্ধের কথায় অরিন্দমের বুকের ভেতর তখন অদ্ভুত এক দোলাচলের সৃষ্টি হলো। ভয় আর আকর্ষণের মিশ্রিত কোনো এক অনুভূতি। ও জানে আজ রাতে ওদিকে গেলে হয়তো আর কোনোদিনই ফেরা হবে না, কিন্তু কিছু একটা অমোঘ টান টানছে ওকে। এক অনিবার্য শক্তি, এক অসমাপ্ত সংযোগ। রাত নামলো ধীরে ধীরে। বৃষ্টি পড়ছে টুপটাপ শব্দ করে। হাওয়ায় ভাসমান পচা পাতার গন্ধ। অরিন্দম হাতে লণ্ঠন নিয়ে বেরোলো আবার। তবে এবার বৃদ্ধ ওকে আটকালো না আর, শুধু বলল, যদি আলোর দেখা পাও তাহলে নামটা নিও না তখন। ওরা নাম শুনেই টানে। অরিন্দম কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেল। রামপুরার মাঠ তখন কুয়াশায় ঢেকে গেছে। বর্ষাকালে এমন কুয়াশা দেখা যায় না। জল ভরা দিঘির ধারে পা রাখতেই মনে হলো চারপাশের সবকিছু থেমে গেছে। পৃথিবী যেন দাঁড়িয়ে পড়েছে। না পাওয়া যাচ্ছে ঝিঝির ডাক, না পাওয়া যাচ্ছে শোষো শব্দ, না বৃষ্টির আওয়াজ। শুধু একটা নীরবতা বিছিয়ে আছে চারিদিকে। দিঘির পাড়ে এসে দাঁড়াতেই গা শিরশির করে উঠল অরিন্দম। ও লক্ষ্য করল জলটা মাঝে মধ্যেই নড়ে উঠছে হালকা করে, যেন জলের নিচে ডুব সাঁতার দিচ্ছে কেউ। লণ্ঠনের আলোয় তরঙ্গগুলোর ছায়া লম্বা হয়ে ফুটে উঠেছে তটে। আর ঠিক সেই সময় অরিন্দম দেখতে পেল দিঘির ওপারে হঠাৎ একটা আলো জ্বলে উঠল। প্রথমে খুব ছোট, তারপর ধীরে ধীরে বড় হতে লাগলো। জলের উপর দুলছে সেই আলো, যেন হাতে প্রদীপ ধরে দাঁড়িয়ে আছে কেউ। অরিন্দমের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, তবুও নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল ও। আলোটা এবার একটু একটু করে এগিয়ে আসছে, একেবারে সরাসরি ঠিক ওরই দিকে। অরিন্দমের কানে এলো কেবল নিজের হৃদ স্পন্দনের আওয়াজ। আর তারপর জলের ওপারে দেখা গেল একটা মুখ। সেই মুখটা, তবে গতকালের চেয়ে আজ তা আরো স্পষ্ট। সেই মুখে দেখা যাচ্ছে শ্যাওলার চোখ, চুল লেপ্টে আছে জলের মধ্যে, চোখ দুটো নিস্তরঙ্গ, অথচ টানা টানা, যেন জলের নিচে লুকিয়ে আছে এক গভীর শূন্যতা। মুখের কোণে লেগে রয়েছে সেই পরিচিত হাসিটা, দেবলীনা। শরীরে হিমের ঠান্ডা স্রোত বয়ে গেল অরিন্দমের। ঠোঁট কাঁপছে ওর, চোখ ভিজে গেছে জলে। অস্ফুট স্বরেও বলে উঠল, তুমি
জলের নিচে থাকা মেয়েটির ঠোঁট নড়ে উঠল। এসো। হালকা যেন শব্দ ভেসে এলো জলের ওপরে। চারিদিক থমকে গেল যেন সেই মুহূর্তে। দিঘির জলে এখন ফুটে উঠেছে দুটো প্রতিচ্ছবি, একটি মৃত এবং আরেকটি জীবিত। মেয়েটার বলা কথা অনুযায়ী এগিয়ে গেল অরিন্দম। আবছা এক অনুভূতিতেও টের পেল ওর পার মাটিতে নয়, এখন তা পড়ছে জলের ওপরে। ঠান্ডা জলে পা ডুবতেই অরিন্দম অনুভব করল কারো হাত ওর গোড়ালির সঙ্গে জড়িয়ে যাচ্ছে। বরফের মতো ঠান্ডা সেই হাত, তবে মৃত নয়, বরং চরম জীবন্ত সেই ছোঁয়া। অরিন্দম কিছু একটা বলতে চাইল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোল না। অন্যদিকে জল ক্রমশ ধীরে ধীরে উঠতে লাগলো অরিন্দমের কোমর পর্যন্ত। তারপর তা ছুলো ওর বুক, আর এর ঠিক কিছুক্ষণের মধ্যেই ওর মুখ, দেবলীনার মুখ, এখন একেবারে কাছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই যে এতটা কাছাকাছি আসার পর অরিন্দম বুঝতে পারল এই মুখ এখন আর তার চেনা দেবলীনার মুখের মতো নয়। চোখে কোনো স্নেহের সিটে ফোঁটা নেই, আর সেখানে আছে কেবল শূন্য কালো গর্ত, যেখানে আলো ঢুকেও পথ হারিয়ে ফেলে। এক মুহূর্তে সবকিছু অন্ধকার হয়ে গেল অরিন্দমের কাছে। অরিন্দম যখন ঝাপসা দৃষ্টিতে চোখ মেলে তাকালো, ও নিজেকে সেই দিঘির পাড়েই আবিষ্কার করল। ভোরের আলো এসে পড়েছে এখন ওর মুখে। নাকে এলো হাওয়ায় ভেসে আসা হালকা শ্যাওলার গন্ধ। বৃদ্ধ দাঁড়িয়ে আছে ঠিক ওর পাশেই, মুখে থকথকে নীরবতা বিরাজমান। বৃদ্ধ বলল, ঈশ্বরের অশেষ করুণা, তোমাকে নিয়ে যেতে পারেনি ওরা। সবাইকে যে নিয়ে যেতে পারবে এমনটাও কোনো কথা নয়। কিছু বলার শক্তিটুকুও নেই অরিন্দমের। ওর চোখে শুধু একটাই ছবি ভাসছে, দিঘির জলে ফুটে ওঠা সেই মুখটা। আর ও এও জানে আজও বেঁচে থাকলেও এখনো সম্পূর্ণ নিরাপদ নয় সে। ওই দিন সন্ধ্যাতেই যখন অরিন্দম স্টেশনের দিকে হাঁটছিল, দূর থেকে আবার দেখতে পেল দিঘির উপর সেই আলোর নিশান, মৃদু অথচ স্থির। আর ঠিক সেই সময়েই ওর কানে কে যেন ফিসফিস করে বলে গেল, শেষ ট্রেন ধরতে দেরি করো না যেন। দাঁড়িয়ে পড়ল অরিন্দম, কিন্তু কেউ কোথাও নেই। শুধু হাওয়ায় হাওয়ায় ভেসে খেলা করে বেড়াচ্ছে দেবলীনার কণ্ঠস্বর। দেখো অরূপ, আমি এইখানে, আমি তো এখানেই আছি, দেখতে পাচ্ছ না বুঝি? ঠিক সেই মুহূর্তে দেবলীনার কণ্ঠস্বরকে ছাপিয়ে স্টেশনের দিক থেকে ভেসে এলো ট্রেনের হুইসেল। দীর্ঘ, বিষণ্ণ এবং অজানা বিদায়ের মতো। আজকের রাতটা খানিক অন্যরকম। রামপুরা গ্রামের উপর নিঃশব্দে নেমে এসেছে এক পাহাড় প্রমাণ ভার। গ্রামের হাওয়ায় পচা জলের গন্ধ এখন আরো ঘন, যেন দিঘির তলা থেকে কারোর নিঃশ্বাস উঠে আসছে বারবার। অরিন্দম যেই বাড়িটায় রয়েছে এখনো তার ভেতরটা বেশ ভালোই অচল। সময় এখানে যেন এখনো থমকে আছে। অরিন্দম জানালার পাশে বসে বসে কিছু একটা ভাবছিল। হাতে মোমবাতি, সামনে খোলা প্রণবের সেই ডায়েরিটা। পাতায় কালি লেগে অক্ষরগুলো ছড়িয়ে গেলেও পড়া যায় শেষ কয়েকটা লাইন। আজ আমি ওদের আবার দেখেছি। জানেন, ওরা ঠিক আলো না,
আমি বুঝতে পারি ওরা আসলে ছায়ার প্রতিফলন। আলোয় ওদের মুখ থাকলেও ওদের আসল সত্যি অন্ধকারে। অরিন্দম ডায়েরিটা বন্ধ করলো এবার। ওর মনে পড়েছে দেবলিনার সেই চোখগুলো, মৃত্যুর সময়কার সেই ফ্যাকাশে দৃষ্টিটা, যেখানে ভালোবাসার সঙ্গে মিশেছিল অব্যক্ত ভয়। হঠাৎ কেন যেন মনে হলো সেই একই দৃষ্টি এখনো কোথা থেকে দেখছে ওকে, এখানেই, এই বাড়ির মধ্যেই। আচমকা ঠক ঠক করে শব্দ হলো দরজায়। অরিন্দম চমকে উঠল। কে? কোনো উত্তর নেই ওপার থেকে। আবার শব্দ হলো, এবার একটু জোরে। অরিন্দম আবার বলল, কে ওখানে? নিস্তব্ধতা বিরাজমান সর্বত্র। তারপর খুব নিচু নারী কণ্ঠে জবাব এলো, আমি আমি দেবলিনা। বুকের ভেতরে ঠান্ডার ঢেউ খেলে গেল অরিন্দমের। মোমবাতির আলো দুলে উঠল একবার, তারপর স্থির হয়ে গেল একেবারে। দরজার ওপারে শোনা যাচ্ছে কারুর পায়ের শব্দ। লক্ষ্য করলে হয়তো ভিজে মাটিতে দেখা মিললেও মিলতে পারে নরম পায়ের ছাপ। আস্তে আস্তে এবার উঠে দাঁড়ালো অরিন্দম। ওর হাত কাঁপছে। একটু একটু করে সময় নিয়ে খুলল দরজাটা। দেখলো কেউ কোথাও নেই, শুধু দরজার সামনে পড়ে আছে ভেজা শাড়ির একটা কোনা। মাটিতে জল পড়ছে টপ টপ করে, আর হাওয়ায় ভাসছে অরিন্দমের সেই পরিচিত গন্ধটা, দেবলিনার গায়ের গন্ধ। বাইরে কুয়াশা ঘন হচ্ছে তখন। অরিন্দম লণ্ঠনটা তুলে হাঁটা দিল দিঘির পথের উদ্দেশ্যে। মাঝখানে একবারও পেছন ফিরে তাকালো না ও। তবে দিঘির কাছে পৌঁছে বেশ অবাক হলো। দেখল বৃদ্ধ বসে আছে দিঘির পাড়েই। তার মুখের রেখাগুলো আজ আরো গভীর, চোখ দুটো যেন দীর্ঘদিন না ঘুমানো মানুষের মতো। আজও আলো ফুটবে? কথাটা বলতে গিয়ে কেঁপে উঠল অরিন্দমের গলা। আজই শেষ রাত বাবু। ফিসফিস করে বলল বৃদ্ধ। শেষ? শেষ রাত মানে? ওরা আজ শেষবারের জন্য উঠবে, আর আজই ওরা সিদ্ধান্ত নেবে কে ওদের সঙ্গে যাবে। বলা ভালো কাদের নিয়ে যাবে ওরা ওদের সঙ্গে। অরিন্দম কিছু বলল না আর, শুধু নিঃশব্দে দিঘির দিকে তাকিয়ে রইল। জল নিস্তরঙ্গ, কিন্তু তার ভেতর কিছুর অস্তিত্ব, নড়াচড়া ঠিকভাবে দেখলে লক্ষ্য করা যায়। যেন অসংখ্য হাত জলের নিচে দুলছে ধীরে ধীরে। ওরা কারা? অরিন্দম প্রশ্ন করে ওঠে কাপা কণ্ঠে। ওরা তারাই যাদের আলোয় তুমি তাকিয়েছিলে, যাদের নাম তুমি নিয়েছিলে। ওরা এখন তোমার মুখ চিনে নিয়েছে, এখন ওরা জানে তোমায়। বৃদ্ধের কথা শেষ হতে না হতেই দিঘির উপরে এক বিন্দু আলো ফুটে উঠল। একটা নয়, দুটো, তিনটে। তারপর ধীরে ধীরে গোটা দিঘিটাই জল জল করতে লাগলো, যেন জলে অসংখ্য প্রদীপ ভাসছে। চোখের দৃষ্টি কেঁপে উঠল অরিন্দমের। অরিন্দমের মনে হলো প্রতিটি আলোর ভেতর থেকে কেউ যেন মুখ বাড়িয়ে তাকাচ্ছে ওর দিকে। সেই মুখগুলো বিকৃত, শ্যাওলায় ঢাকা, অথচ মানবীয় মুখ। তাদের ঠোঁট নড়ছে একসঙ্গে, সবাই তারস্বরে বলে উঠছে, এসো এসো এসো। চারিদিক ভারী হয়ে গেছে আবার। অরিন্দম টলতে টলতে পিছিয়ে গেল একটু। তোমরা কি চাও? কি চাও তোমরা? দিঘির জলে হালকা তরঙ্গ উঠল এবার। হঠাৎ সেই সমস্ত মুখের মধ্যে থেকে একটা মুখ এগিয়ে এলো। সেই মুখটা ভীষণ চেনা অরিন্দমের, দেবলিনার মুখ। ওর চোখ দুটো এখনো শূন্য, কিন্তু ঠোঁটে সেই পুরনো স্নেহের বাঁক।
তুমি প্রতিদিন আমার স্বপ্নে এসেছিলে অরিন্দম। আমি তো তোমার জন্যেই অপেক্ষা করছিলাম। এতদিনের এই অপেক্ষা কেবল তোমার জন্যে। তুমি তুমি তো মারা গেছো দেবলীনা। মৃত্যু কি সব কিছু শেষ করে দেয়? দেবলিনার কণ্ঠ এবার বিকৃত হয়ে উঠল। অরিন্দমের মনে হলো সেই শব্দ যেন জলের নিচ থেকে ভেসে আসা কোনো শব্দ। আমি তো তোমার ভেতরেই আছি, প্রতিদিনের শূন্যতায়, প্রতিটি নিঃশ্বাসে। আজ শুধু তোমাকে পাশে চাই, তোমাকে আরো একবার নিজের পাশে পেতে চাই অরূপ। অরিন্দমের হাত কাঁপছে। লণ্ঠনের পাশাপাশি আরেক হাতে ধরে থাকা মোমবাতিটাও নিভে গেছে এখন। শুধু লণ্ঠনের আলোটা কাঁপছে হাওয়ায়। হঠাৎ এক বিকট হাসিতে ফেটে পড়ল দেবলীনা। অরিন্দম দেখল দেবলীনার মুখের ওপর থেকে ত্বক ঝরে পড়ছে একটু একটু করে, আর তার নিচে দেখা পাওয়া যাচ্ছে কালো শ্যাওলা আর পচা জলের সংমিশ্রণে তৈরি একটা মুখ। দেবলীনার চোখের জায়গায় অন্ধকার, মুখের কোণ থেকে বেরোচ্ছে কাদার রেখা। আমি সবাই, আমি সে যারা আলোয় তাকিয়েছিল, আর আমি সে যারা মৃত্যু দেখতে চেয়েছিল। আর সহ্য করতে পারল না অরিন্দম, চিৎকার করে উঠল। কিন্তু সেই শব্দ মিশে গেল হাওয়ায়, কারণ চারদিক থেকে অসংখ্য হাত বেরিয়ে এসেছে দিঘির নিচ থেকে। ঠান্ডা কাদামাখা অমানসিক হাত। তারা টেনে নিচ্ছে অরিন্দমের গলা, বুক, কাঁধ। শরীরটাকে নিচে টেনে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এবার দূর থেকেই চিৎকার করে উঠল বৃদ্ধ। বাবু, নাম নিও না ওদের, চুপ করো, নাম নিও না বাবু। সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে অরিন্দমের মুখ থেকে একটা মাত্র নামই প্রতিধ্বনিত হলো। দেবলীনা। আর ঠিক সেই মুহূর্তে একসাথে নিভে গেল দিঘির সব আলো। ভোরের দিকে গ্রামের লোকজন জড়ো হয়েছিল দিঘির ধারে। পাড়ের দিকে রয়েছে নরম কাদা, কিন্তু প্রায়শের মতোই জলে কোনো ভেসে নেই দেহ। শুধু একজোড়া পদচিহ্ন দেখা যাচ্ছে, একজোড়া মানুষের, একটা পুরুষের আর অন্যটা নারীর ছোট পায়ের ছাপ, যা গিয়ে থেমেছে একেবারে দিঘির জলের কাছে। বৃদ্ধ নীরবে দাঁড়িয়ে আছে এক কোণে, তার হাতে নেভানো লণ্ঠন, আর মুখে চেয়ে আছে গভীর নিস্তব্ধতা। ওরা দুজনে আবার এক হলো, আলো আর ছায়া, জীবন আর মৃত্যু, এক সমান্তরাল রেখায়। সে বিড়বিড় করে বলল সবার অলক্ষ্যে, রাত নেমেছে আবার। শিয়ালদহ স্টেশনে ট্রেন ঢুকছে এবার। স্টেশনের টিকিটের কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে এক যাত্রী, মুখে ক্লান্তি, তবে চোখে এক অদ্ভুত শান্তি নিয়ে। হাতের ব্যাগ নামিয়ে সে টিকিট কাটলো রামপুরার জন্য। কাউন্টার ক্লার্ক এসে বলল, এই সময় ওখানে কেউ যায় নাকি স্যার? শুনেছেন না, ওখানে জোড়া দিঘি আছে। লোকটা মৃদু হেসে বলল, জানি, তবে কেউ আমাকে ডাকছে ওখান থেকেই, তাই যেতেই হবে আমায়। দিন টিকিটটা দিন তাড়াতাড়ি। ট্রেনের হুইসেল বেজে উঠল আপন ভঙ্গিমায়। লোকটা উঠে গিয়ে বসলো জানলার ধারেই। বাইরে ঘন ধূসর চাদর বিছিয়ে আছে চারিদিকে, কিন্তু তবুও সে যেন মানুষ চক্ষে দেখতে পেল মাইল মাইল দূরে কোথাও রাতের আধারে জোছনার আলোয় ঝিকমিক করছে জল, জোড়া দিঘি। আর ঠিক তখনই
ট্রেনের জানলায় প্রতিফলন ঘটল দুটো মুখের। একজনের নাম অরিন্দম, অন্যজনের দেবলীনা। দুজনেই হাসছে নিঃশব্দে। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।